এই বাড়িতেও দেখো এরকম একটা পুকুর আছে। পানের বরজের উপর নির্ভর করে একটা ঠাকুর আছে, বিন্দুবাসিনী ঠাকুর, সেই ঠাকুরের উদ্দেশ্যে মেলা হচ্ছে। এই দেখো মেলার পরিবেশ, একটা ছোট মেলা। ও ইন্ডিয়ারও লাস্ট দ্বীপ, এদিকে আছে সমুদ্র, তারপরে জঙ্গল, তারপরে বাংলাদেশ, একদম বাংলাদেশ। ও আচ্ছা, তাহলে ইন্ডিয়ার শেষ দ্বীপে আমি চলে এসেছি। দক্ষিণ চব্বিশ পরগনার একদম শেষ প্রান্ত মইপিট থেকে তোমাদের সবাইকে স্বাগত। আমি এখান থেকে যাব হচ্ছে এবার গঙ্গার ঘাটে, আর গঙ্গার ঘাট থেকে যাব সুন্দরবনের পূর্ব দিকের একদম ছোট একটা দ্বীপ আছে, এবং সেটা পূর্ব দিকের একদম শেষ দ্বীপ, সেই দ্বীপে যাব। সেই দ্বীপের নাম হচ্ছে কে প্লট। চলো আমার সাথে। তো আমাকে দৌড়াতে বললো এখনই নৌকা ছেড়ে দেবে, নৌকার একটা টাইম আছে। না ঘাটকে এদিকে, ওই যে মনে হচ্ছে দেখো সুন্দরবন এরিয়া দিকে দৌড়াচ্ছি, চারিপাশ দিয়ে সেই হোগলা গাছ, আর এদিকে আছে গঙ্গা, কিন্তু এই যে সামনে দেখো নৌকা, একদম পিওর সুন্দরবনের মধ্যে চলে এসেছি। তো সে গঙ্গার ফেরিঘাটে কিন্তু এবার পুরো চলে এসেছি। দেখো সামনে প্রচুর নৌকা রয়েছে। তবে এখানে আমি যে আগে ছোট রাক্ষসখালী গেছিলাম, সেখানে একটা প্রচুর মানে মানুষজন থাকে এবং প্রচুর নৌকা যাতায়াত করে। এখানে কিন্তু মানুষের ভিড়ও কম এবং যাতায়াতটা মনে হচ্ছে কম হয়। দেখো প্রচুর নৌকা রয়েছে, কিন্তু বেশিরভাগ নৌকাগুলো হচ্ছে মাছ ধরার নৌকা। নৌকা কখন ছাড়বে? হ্যাঁ, 11টা 10-15 দিয়ে ছাড়ে। আচ্ছা কে প্লটে গিয়ে আমি এবার ব্যাকে আসতে পারবো এখানে বিকালে? ওই যে নৌকাটা যাচ্ছে ওই নৌকাটা কি, ওই নৌকাটাই আসবে, মানে বাস তো ছাড়বে 5টার সময়। হ্যাঁ তার আগে এখানে কিন্তু খেয়া পার মোটামুটি একটু কমই হয়, যা দেখতে পাচ্ছি মানুষজন এখান থেকে কমই যাতায়াত করে, কিন্তু রামগঙ্গা ঘাট থেকে প্রচুর মানুষ যাতায়াত করে। আর কে প্লটটা এমন একটা জায়গায় যেখানে মানুষজনের যাতায়াতও কম। আমি ওখান থেকে ছোট রাক্ষসখালী গেছি, পাথর প্রতিমাতে গেছি, ওখানে মানুষজন বেশ যায়, কিন্তু এখান থেকে দেখছি এই মানুষজন কম। তো আমি এই যে ঘাটে রয়েছি মইপিট ঘাটে, এই ঘাট থেকে কে প্লটে যাওয়ার জন্য মাত্র দুটো নৌকা ছাড়ে, এবং যাওয়ার সময় দুটো নৌকা এবং আসার সময় দুটো নৌকা। মানুষের যোগাযোগ ব্যবস্থা এখানে আরও বেশি কঠিন। রামগঙ্গা ঘাট থেকে তবুও অনেকগুলোই নৌকা ছাড়ে, কিন্তু এখান থেকে দেখছি বেশি কঠিন। আর এই যে চারিদিকে দেখো পরিবেশ দেখাচ্ছি, এই যে বোটগুলো বেশিরভাগ দেখছি সব তো মানে ফিশিং এর বোট না? টুরিস্টও আছে এখান থেকে যায়? টুরিস্ট কেমন আসে এখানে? তো এখানে এসে তো শুনছি টুরিস্ট আসে, কিন্তু আমার এসে মনে হচ্ছে না যে টুরিস্ট আসে খুব একটা বেশি। টুরিস্ট আসে ভাই এদিকে মোটামুটি প্রচুর আসে? ও আচ্ছা, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। এখান থেকে যদি কারোর বাঘ এবং কুমির দেখার ইচ্ছা, কোন দিকে যেতে হবে? বনি ক্যাম্প যেতে হবে। হ্যাঁ বনি ক্যাম্প, ওখানে টুরিস্ট বোট ছাড়া যায় না? তো আমি এই সামনে যে দাদা বসে আছে, এই দাদার সাথে আলোচনা করছিলাম যে এখান থেকে মাছ ধরতে যাওয়া যায় নাকি বোটে করে। বলছে ওই দাদারা একসাথে যখন যায় তারা মোটামুটি 1 সপ্তাহ 10 দিন থাকে পুরো নদীর মধ্যে, তারপরে আসে। মানে ওনারা যায় মেইনলি কাঁকড়া ধরতে। আর এই বড় নৌকাগুলোতে অনেক দিন ধরে ওরা নৌকার মানে একদম নদীর মধ্যে থাকে, মাছ ধরতে যায়। বড় নৌকাতে করে গেলে সুবিধা হচ্ছে ওখান থেকে মাছগুলো ধরে সাথে সাথে ফ্রিজিং করা হয়, ফ্রিজিং ব্যবস্থা আছে। কিন্তু ছোট নৌকাগুলোতে ফ্রিজিং নেই, তো তাই এই দাদারা হচ্ছে কাঁকড়া ধরে। তো একদিন অবশ্যই এরকম একটা ভিডিও অবশ্যই বানাবো, এরকম নদীতে করে একদম নৌকাতে করে যাওয়া। তো আমি এই কাকার কাছে কিন্তু একটা জিনিস জানতে পারলাম যে আমি সবচেয়ে যে ছোট দ্বীপে গেছিলাম সেটা তো ছোট রাক্ষসখালী, আর এখন যেটা যাচ্ছি কে প্লট, এটা ওর থেকে একটু বড়। মানে এটা সেকেন্ড স্মলেস্ট আইল্যান্ড সুন্দরবনের। ওইটা হচ্ছে ফার্স্ট স্মলেস্ট আইল্যান্ড, এটা সেকেন্ড, দ্বিতীয়। তো চলো এখানে যোগাযোগ ব্যবস্থা আরও বেশি কঠিন। ছোট রাক্ষসখালী তবুও মানুষ দেখি অনেকটাই সহজে যায়, কিন্তু এখানে দেখছি বেশি কঠিন। চলো যাওয়া যাক। তো আমাদের নৌকা চলে এসছে, এই নৌকাতে করেই আমরা এবার কে প্লটে যাবো, এবং আমি ফিরবো এই নৌকাতে হয়তো। তো চলো নৌকাতে গিয়ে এবার বসা যাক। দেখো বন্ধুরা, এবার যে নৌকাটায় চলে এলাম, নৌকাটায় কিন্তু নিচেও থাকা যাবে। নিচে দেখো এরকম বসার জায়গা আছে, এই দেখো, আর উপরেও কিন্তু এরকম বসার জায়গা আছে।
এই যে নিচে দেখো সবাই বসে রয়েছে, পুরো ঘর মতন করা নিচে। আর উপরেও আছে, চলো উপর থেকে একটু ঘুরে আসি এবার। আচ্ছা, এই সোলারের মাধ্যমে কি চার্জিং ব্যবস্থা নাকি? আচ্ছা আচ্ছা, মোবাইল চার্জ দেওয়ার জন্য। আর এই যে হচ্ছে স্টিয়ারিং। দেখো নৌকার থেকে দড়ি এনে দিকে কোথাও বাঁধা হবে যাতে নৌকাটা স্থির থাকে, হতে পারে এরকম কিছু। দড়িটা বাঁধা রয়েছে ওই সামনের নৌকায়, এই যে এটা এখন এখানে বাঁধা হবে যাতে নৌকাটা স্থির থাকে। আর একটা দারুণ বিষয়, এই যে নৌকাতে করে আমি কে প্লটে যাচ্ছি, এখান থেকে মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগবে। তো কে প্লটে যাওয়ার জন্য ভাড়া হচ্ছে 25 টাকা, কিন্তু আমি যখন রামগঙ্গা ঘাট থেকে গেছিলাম ওখান থেকে ভাড়া খুবই কম, মানে 2 টাকা 3 টাকা 4 টাকা এরকম ভাড়া। তো তার কারণ হচ্ছে ওটা হচ্ছে সরকারি ডাকের খেয়া, রামগঙ্গা ঘাট থেকে যে খেয়াগুলো ছাড়ে আর এখান থেকে যে নৌকাগুলো ছাড়ে এটা হচ্ছে এনাদের পার্সোনাল নৌকা, মানে এই খেয়ার ব্যবস্থাটা 1 বছরও হয়তো শুরু হয়নি, সেই জন্য এটা একটু দাম বেশি, এটা 25 টাকা করে নেওয়া হয়। দড়িটা এই যে হচ্ছে ওই নৌকার দড়ি। তো এই অ্যাক্টিভিটিগুলো আমার কাছে একদম নতুন, সব জিনিসগুলো আমি দেখছি। আর এই দেখো নোঙর, এই যে কিন্তু নোঙর, এটা দিয়েই হচ্ছে মানে জলের মধ্যে ফেলে তারপরে নৌকাকে স্থির করা হয়। এই নৌকাটার ওই পাশে নিয়ে যাবে এটাকে, ওই যে ফাঁকা জায়গাটা ওখানে হয়তো এই নৌকাটা রাখবে। দেখো আর একটা নৌকা চলে এসছে, এই নৌকাতে কিন্তু এতে কি ধান নাকি? হ্যাঁ, এ পুরো বস্তায় ধান দাদা। আর সুন্দরবনে কিন্তু সবচাইতে যেটা মানে সুইটেবল ফসল সেটা কিন্তু ধান। ধান এখানে প্রচুর পরিমাণে হয়, দারুণ ফলন হয় ধানে, কারণ ধানে চাষ করতে মেইন লাগে জল, আর সুন্দরবনের মাটিতে প্রচুর জল। আশেপাশের যে এই যে এতগুলো নদীর জন্য পুরো মাটিটা একদম ভিজে ভিজে থাকে। এখন ধান চলে এসছে, একদম সাদা বস্তাগুলো। অ্যাক্টিভিটিগুলো শুধু দেখো, অ্যাক্টিভিটিগুলো আমার কাছে একদম নিত্য নতুন দারুণ লাগছে। এই দেখো একটা বাইক চলে এসছে, বাইকটাকে এর উপরে ওঠানো হবে। দেখো ওই নৌকাটাকে আমি যেটা বলছিলাম, ওই নৌকাটা ওই ফাঁকা জায়গায় নিয়ে ওইখানে ভেড়ানো হবে। নৌকায় নৌকায় জাম হয়ে গেছে জায়গাটা পুরো। দেখো কিভাবে তোলা হচ্ছে এদিকে। ওইটা তোলা হয়ে গেল, এটাকে এখানে বাঁধা হয়েছে ওই যে ওই সাইডে দড়ি দিয়ে, আর ওইটাকে এবার হয়তো টানা হবে। এই যে এবার টানা হবে, তারপর এবার আমাদের এটা স্টার্ট হয়ে গেছে। এবার আমাদের নৌকাটা এবার ছাড়া হচ্ছে। 3:30টায় আসলে আমি পাবো বামনের ঘাটে, আমি আবার ফিরবো, ঠিক আছে? আমি বাস ধরবো এখানে। হ্যাঁ, তা আমি বামনের ঘাটে নেমে যাব। আমি যদি 3:30টার মধ্যে চলে আসি পেয়ে যাবো? কটায় ছাড়বে ওখান থেকে? 3:30টার সময়। আচ্ছা আচ্ছা, ওই নৌকাটা আগে চলে গেল, আমরা চলে এলাম। এবার সবাইকে টাটা করে দিলাম। এবার আমরা যাচ্ছি কিন্তু একটা নতুন একদম আইল্যান্ডে, কে প্লটে, যেটা সম্পর্কে সামান্য একটু তো বললাম। তাহলে এই নদীটা পুরো গঙ্গা নদী না? গঙ্গা নদী তো, এটা গঙ্গা নদী। আর সামনেই কিন্তু বঙ্গোপসাগর, সামনেই তো নদী। দেখো এই যে ম্যানগ্রোভ ফরেস্ট আমার একদম সামনে। দেখো ছোট্ট একটা দ্বীপ, দ্বীপের ভেতরে জল ঢুকে গেছে, আর ম্যানগ্রোভের প্রচুর দেখো একদম সেই বাগান পুরো। এটা একদম অরিজিনাল সুন্দরবন, মানে সুন্দরবনের আশেপাশে অনেক এরিয়া আছে যেখানে গিয়ে এই ফিলিংসটা পাওয়া যাবে না, এই র ফিলিংস। দেখো তো তোমরা সামনে যে একটা বড় দ্বীপ দেখছো, বড় আইল্যান্ড, এটা অনেক বড় দ্বীপ। এটা হচ্ছে দক্ষিণ কাশীনগর এই এরিয়াটার নাম। আর আমরা যাবো কিন্তু কে প্লটে। কে প্লটটা এটা ছাড়িয়ে এখন অনেকটাই, আমরা এখন পুরো নদীর মাঝখানে রয়েছি। এই যে সামনে আমার একটা ভাই রয়েছে, ও যাচ্ছে কে প্লটে, ওর পিসির বাড়ি, আর ওর বাড়ি হচ্ছে ভুবনেশ্বরীতে। পিসির বাড়ি গিয়ে কি খাওয়া দাওয়া হবে আজকে? কিছু দিতে যাচ্ছ? কি দিতে যাচ্ছ? পত্র। বাড়ি অনুষ্ঠান হবে? দাদা এবার ভাড়া নিচ্ছে সবার কাছ থেকে। দাদা এই যে ভাড়া
এইটা কি কে প্লট নাকি? এই যেটা দেখছি এইটা বামনের ঘাট। ও আচ্ছা বন্ধুরা, এটা দেখো, এটা হচ্ছে বামনের ঘাট। কে প্লটের অনেকগুলো ঘাট আছে, 3-4টে ঘাট আছে। তো যেটা হচ্ছে মেইন ঘাট, মানে যেখানে সদর একদম আর অনেক দোকানপাট আছে, সেটা হচ্ছে রোববারের ঘাট। সেটা এখনো 10 মিনিট লাগবে। তো আমি ভাবছি ওখানেই যাই। এটা ফ্রন্ট না, ওটাই বেশি ফ্রন্ট। ওখানে দোকানপাট আছে একটা বাজার মতন। তো এটা হচ্ছে বামনের ঘাট। দেখো এই দিকটা দেখো কি সুন্দর লাগছে। তো আমরা এখন একটা নতুন ঘাটে পৌঁছে গেলাম। এই কাকাদের কিন্তু ভাত আসছে, দেখো তাদের বাড়ি হচ্ছে ওই সামনে। তা এই যে কি বাবা নাকি কাকু? ও তা কাকু দেখো এই যে ভাত দিয়ে যাচ্ছে। তো আমি অনেক কিছু এখান থেকে শুনলাম। আমার 2-3টা জায়গা যাতে ঘোরা হয় সেরকম তারা পরামর্শ দিল। আমি যাচ্ছি হচ্ছে রোববারের ঘাটে। মানে ওকার জলের একটা রেখা মতন হয়ে গেছে, এখান দিয়ে আমরা ফিরলাম। কত গল্প কাটকে শুরু করবো। তো চলো এবার নেমে যাচ্ছি রোববার ঘাটে বাজারে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এবার সামনে দিকে যাচ্ছি। তাহলে ওয়েলকাম টু কে প্লট। সে কে প্লটের উদ্দেশ্যে আমি ভিডিওটা বানানো শুরু করেছিলাম, তো সেখানে চলে এলাম। তো চলো, সুন্দরবনের একটা নতুন দ্বীপ থেকে তোমাদের আবার স্বাগত। একটা ছোট মেলা হচ্ছে, সেই মেলাতেও যাব। তো ভিডিওটা দেখতে থাকো। হ্যাঁ চলো, তুমি যাবে নাকি? চলো। আচ্ছা প্রথমে কি মেলার দিকে যাবে নাকি, না ওইদিকে পিছিয়ে বাড়ি? সোজা মেলায় যাবে? ও আচ্ছা। তো আমার একটা গাইড পেয়ে গেছে, ছোট্ট একটা খুদে গাইড। ও পিসির বাড়ির দিকে যাবে। তো পিসির বাড়ি ওইদিকে হয়তো ওই মানে মেলাটা। তো চলো। দেখো সুন্দরবনে এলেই নদীর পাশ দিয়ে অনেক খাড়ি বেরিয়ে গেছে। এখান থেকে মোটামুটি ছোটখাটো দোকানগুলো শুরু। এইটা একটা দেখো প্রতীক্ষালয়, বেশ সুন্দর বানিয়েছে। মানুষ নৌকা ঘাটের জন্য প্রতীক্ষা করার জন্য একটা সুন্দর জায়গা সরকার বানিয়ে দিয়েছে। আর সুন্দরবন মানে চারিপাশে ম্যানগ্রোভ গাছ প্রচুর দেখা যাবে। এবার দেখো ম্যানগ্রোভ অরণ্য, একদম ম্যানগ্রোভের জঙ্গল। এই গাছগুলোরে কি বলে রে ভাই, হোগলা গাছ নাকি? আমি এইটা ভিডিওতে শুনেছিলাম, হোগলা পাতাটা এইটাই হবে, হোগলা গাছ। বানি গাছ? ও আচ্ছা, এটা তাহলে হোগলা না। যাই হোক চলো। এইখানে একটা জিনিস দেখে ভালো লাগছে, এরকম একটা প্রত্যন্তর আইল্যান্ডে এখানেও রাস্তা একদম পাকা। এটা দেখে খুব সুন্দর লাগছে আমার। পাকা রাস্তার উপর দিয়ে হাঁটছি, কিন্তু এটা হচ্ছে রোববার ঘাটের বাজার। এটা একটু মানে এই এলাকার ফ্রন্ট। যেটা আর একটা ঘাট ওইদিকে আছে, ওই প্রথম যে ঘাটটা, ওটার নাম কি জানো? বামন ঘাট। হ্যাঁ বামন ঘাটটা, কিন্তু ওই এরিয়াটা এরকম সুন্দর না, ওই এরিয়াটা বেশি প্রত্যন্ত। তো চলো সামনে গেলে তো বোঝাই যাবে। খায়গা তু এলে। বন্ধুরা এখানে যেতে যেতে দেখো একটা বাড়ি দেখতে পেলাম। বাড়িটা মানে নিচের দিক থেকে টালিটা কত উঁচু। মাটির বাড়ি প্রচুর আছে ভিতরে না? আচ্ছা এই যে সবই মাটির বাড়ি, কিন্তু মাটির বাড়ি উপরে অনেক উঁচু টালি। তো এখানকার মানুষজনেরা কেমন আছে, চলো একটা বাড়ি এরকম দেখে আসি। তো দেখো এরকম মাটির বাড়ি, ঘর অনেক নিচু নিচু আর টালি দিয়ে অনেকটা উঁচুতে।
দাদু ভালো আছেন? ভালো আছেন? এই ঘুরতে এসেছি, আপনাদের এই দ্বীপে আসলাম, দ্বীপটা ঘুরে ঘুরে দেখছি আপনারা কেমন আছেন। তো এরকম একটা বাড়িতে আসলাম, দেখো খুব সুন্দর পরিবেশ আর অনেক তেঁতুল গাছ দেখছি এখানে। দেখো তো বলছি, এখানে আপনাদের যে কলের জল, খাওয়ার জলটা তো ওখান থেকে আসে, দেখেছি আমি। আর এখানে আপনারা যে কাপড় কাচার জন্য সেই জল ব্যবহার করেন, সেটা কোথা থেকে? পুকুর। আচ্ছা, এই মানে সুন্দরবনে সবারই, আপনাদের এখানে যত ঘর আছে সবারই এরকম কি পুকুর আছে সবার বাড়ি? হ্যাঁ, কাছাকাছি বর্তমান আছে। আচ্ছা, তার মানে অনেকের বাড়ি যদি পুকুর না থাকে তাহলে 2-3টে বাড়ি মিলে একটা পুকুর ইউজ করে, এরকমও হয়। হ্যাঁ, সেও হয়। মানে এখানের কিন্তু জলের ব্যবস্থাটা ওরকমই। আচ্ছা, এখানে যদি নিজে মানে কেউ যদি কল নিজে পোতে, তাহলে কি মানে সে তার নিজের একার টাকায় সম্ভব না? অনেক ডিপ করতে হয়, অনেক পাইপ নিতে হয়, এরকম ব্যাপার। এই কারণেই নিশ্চয়ই সবার বাড়ি কল নেই। এখানে কিন্তু জলের অবস্থাটা খুবই সংকীর্ণ, কারণ এখানে যে লেয়ারটা অনেক নিচে। তো এই বাড়িতেও দেখো এরকম একটা পুকুর আছে। ওর এই মুরগি ডাকছে। এই দেখো, এই বাড়িতে এই যে পুকুরের ঘাট, আর এই বাড়ির সামনে এইটা হচ্ছে ঘাট। দাদু আবার আমার জন্য চেয়ার নিয়ে এসছে। দাদু, চেয়ার আনার দরকার ছিল না। সুন্দর কামরাঙা হয়েছে, একদম পেকে রয়েছে। এই যে মুরগি ডেকেই যাচ্ছে, দেখো একদম পাকা কামরাঙা, খুব সুন্দর লাগে। দাদু, একটা নেওয়া যাবে কামরাঙা? এটা তো শুকিয়ে গেছে, এই উপরের গুলো বেশ ভালো। না, আমি একটাই নিয়ে যাচ্ছি, ছিললাম এইভাবে। যাই হোক, থাক। আর এই সাইডে হচ্ছে লেবু গাছ। ওরে ছোট্ট, দেখো এরকম ঘর বাড়ি। দাদু, আপনাদের বাড়ি মেম্বার কজন মানুষ? আমাদের হচ্ছে 6জন 8জন। 8জন মানুষ। এই সবাই এই ঘরেই থাকে এখন? বাড়ি আছে সবাই? ও আচ্ছা। তো এই যে হচ্ছে দাদুদের ঘর, দেখো ঘরগুলো অনেক নিচু। ঘরের ভেতরে এই ঠাকুমা ঘুমিয়ে আছে, এরকম দেখো ভেতরে এরকম মাটির ঘর। ঠাকুমা, ঘুরতে এসছি। বাইরে দেখো এরকম গরু রয়েছে। দেখো এখানে আর একটা বাড়িতে আসলাম আমি, সামনে দেখো এই গরুরা আমাকে দেখে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে যে কোন মানুষ এসছে। সব বাড়িগুলো এখানে আমি দেখছি এরকম প্রচুর মাটির বাড়ি। বাড়িতে কেউ নেই নাকি? এটা আপনাদের বাড়ি? ও আচ্ছা, আমি এমনি ঘুরতে এসেছি, এই পাড়া দিয়ে ঘুরছি। তার এখানে মানুষের তাদের কেমন তারা আছেন, দাদুরা ঠাকুমারা আছেন কেমন, জলের ব্যবস্থা কেমন আছে, এইসব আমি শুনে ঘুরে বেড়াচ্ছি। ভালো আছেন তো? তো ঠাকুমা, আপনাদের বাড়িতে কে থাকে? মেম্বার কজন? বাড়িতে বলতে গেলে আমি এদের ঘরে ঝৌড়ি, আমার বৌমা, পুতরা বৌমা তাদের বাড়িতে খেতে গেছে। ও আচ্ছা। আর এই যে আমার পুতরা মানে ব্যাগ, তারা বাইরে থাকে, 2 পুতরা। ও আচ্ছা, 2 পুত্র বাইরে থাকে। ও আচ্ছা, তাই এমনি আমি ঘুরে দেখছি যে এখানকার ঘর বাড়ি কিরকম, মানুষজন কিরকম, আপনাদের তাই ঘুরতে এসেছি। আচ্ছা। এই যে সামনে দেখো একটা তুলসী মন্দির, খুব সুন্দর। এই দেখো ঠাকুরের এখানে পুজো করা হয়। এই যে ঠাকুরের স্থান, এটা একটা মনসা দেবী। হ্যাঁ, এটা কিন্তু ডাটা শাক, আর এটা হচ্ছে লাল তুলসী। ঠাকুমার সাথে কিন্তু কথা বলে ভালো লাগলো। ঠাকুমা, এই যে আপনাদের এখানে কারেন্টের ব্যবস্থা তো ঠিকঠাক আছে? কারেন্ট আর এটা দিয়ে কি হয়, এই যে সোলার দিয়ে? সোলার যখন কারেন্ট চলে যায় তখন এই সোলার চলে আর কারেন্ট ওগুলো ঠিক আছে। আর সবার বাড়ি মোটামুটি দেখছি সব বাড়িতে পুকুর আছে দেখছি। পুকুর এখানে সবাই বাড়িতে পুকুর, জামা কাপড় ধোয়ার জন্য, হ্যাঁ, বাসনপত্র মাজার জন্য সব পুকুর। আর হচ্ছে খাওয়ার জলের জন্য ওই যে ওই কলটা। টিউবওয়েল আছে ওখানে, আচ্ছা, ওখান থেকে নিয়ে আসতে হয়, তাই তো?
আবার কি এই বাড়িতে বাড়িতে টিউল দিবে আবার ও বাড়িতে বাড়িতে ওই টাইম কল আসবে। টাইম কল আবার এই সামনের এই জমি কি আপনাদের? না লোকের বাড়ি। সব ধান লাগিয়েছে সুন্দরবনে, ধান চাষ খুব সুন্দর হয়। হ্যাঁ আমাদের মুখ কড়াই হয় আর এই ধান এসব জায়গায় গম টম চাষ হবে না, না চাষ হবে না। যে ফসলে অনেক জল লাগে সেরকম ফসল চাষ হয়। হ্যাঁ তাহলে ঠাকুমার সাথে কিন্তু খুব সুন্দর একটা সময় কাটলো, দারুণ লাগলো এটা। তো আমরা দেখো অনেকটা হেঁটে আসলাম এই রাস্তা দিয়ে, আর এখানে সুন্দর একটা মোড় পড়লো। এখানে দেখো এটা কি 40 পাইপের জল নাকি ভাই? 40 পাইপের জল এমনি নর্মাল জল? সরকারের বসানো তো, মানে অনেক ডিপ পাইপের জল, আমি সেটা বলছি, আমি সেটাই শুনেছি। তো কে প্লটে সামনে হাঁটতে হাঁটতে দেখো একটা মেলায় চলে এলাম। তো মেলা এসছি, মেলাটা তো দেখাতেই হয়, সুন্দরবনের কে প্লটের কেমন মেলা হচ্ছে। আর এই সাইডে এটা হচ্ছে পানির বরাজ, এখানে কোনো খেলার হয়তো অনুষ্ঠান হচ্ছে, চলো দেখা যাক। দেখো এখানে এই প্রত্যন্ত গ্রামের ভেতরে আমি যে রাস্তা দিয়ে হেঁটে এলাম সেটা পাকা রাস্তা ছিল, আর এটা কিন্তু ইটের রাস্তা। দেখো আচ্ছা, মানে ফুটবল খেলা হচ্ছে, গোলে এগিয়ে গেল যখন। চলো মেলার দিকে যাই। যে এখানে দেখো জেনারেটর, রাত্রের লাইট ফাইটের জন্য। এটা কি উপলক্ষে মেলা হচ্ছে ভাই? কি উপলক্ষে মেলা হচ্ছে? আচ্ছা, পানের বরজের উদ্দেশ্যে, মানে কোন ঠাকুর নাকি? পানের ঠাকুর হয়তো, বিন্দুবাসিনী ঠাকুর। আচ্ছা, খেলাটাকে লাইভ দেখাও তো। থ্যাংক ইউ ভাই। আচ্ছা, এটা তো একটা দারুণ বিষয় যে পানের বরজ, তার উপরে সেই পানের বরজের উপর নির্ভর করে একটা ঠাকুর আছে বিন্দুবাসিনী ঠাকুর, সেই ঠাকুরের উদ্দেশ্যে মেলা হচ্ছে। চলো ঠাকুরকেও দেখাবো। আর সামনে এখানে তো খেলা হচ্ছে, বাহ বেশ সুন্দর মেলা। তো এই দেখো মেলার পরিবেশ, একটা ছোট মেলা। তোমাদের এই মেলার উদ্দেশ্যে কি খেলাটা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা, ওখানে যে ঠাকুরের মূর্তিটা রয়েছে ওটা কি বিন্দুবাসিনী ঠাকুর? আমি যেটা ভাইদের কাছ থেকে শুনলাম যে পানের বরজের উদ্দেশ্যেই ঠাকুরের মূর্তিটা করা, সেই উদ্দেশ্যেই পুজো এবং তার জন্যই মেলাটা হচ্ছে। ও আচ্ছা, তো এটা খুব সুন্দর একটা দেখো পরিবেশ, ছোট্ট একটা দ্বীপ কে প্লট, তার মধ্যে একটা সুন্দর ছোট মেলা, আর মেলার উদ্দেশ্যে খেলা হচ্ছে। তো কারা কত গোল দিল? অচিন্তনগর একটা গোল দিয়েছে। ওই পাশে অচিন্তনগর, আর এই পাশে বন্ধুপ্রীতি সংঘ। আচ্ছা, তো চলো আগে ঠাকুরকে একটু দেখে আসি, যে ঠাকুরের উদ্দেশ্যে মেলা হচ্ছে, তাই না? আমার তো দারুণ লাগছে, মানে এরকম এতটা স্ট্রেঞ্জ একটা জায়গায়, কত দূর মেইন ভূখণ্ড থেকে, আমি সেখান থেকে এখানে চলে এসেছি। এখানে এসে একটা মেলাও পেয়ে গেলাম। ডায়াস দেখো তৈরি করা হয়েছে, অনুষ্ঠান করা হবে। চলো ঠাকুরকে সবার আগে দেখি, বিন্দুবাসিনী ঠাকুর, আমি এই যে নাম প্রথম শুনলাম। আচ্ছা, এই দেখো এটা কিন্তু সিংহর উপরে বিন্দুবাসিনী ঠাকুর, সম্পূর্ণ দুর্গা ঠাকুরের মতন মনে হচ্ছে। দুর্গা ঠাকুর, হ্যাঁ, সিংহের উপরে থাকে। আর নিচে দেখো কি ঠাকুর রয়েছে, এটা আমি আশেপাশের মানুষের কাছ থেকে শুনতে হবে। আর যদি আমি এই বিন্দুবাসিনী ঠাকুর সম্পর্কে কোনো গল্প পাই তবুও বলবো। আর দেখো ঠাকুরের মালাটা পুরো পরানো হয়েছে এই পান পাতা দিয়ে, পান পাতার মালা ঠাকুরকে পরানো হয়েছে, মানে পান পাতার মেলার ঠাকুর এবং পান পাতার মেলা। তো আর এইদিকে হচ্ছে মেলা উদ্দেশ্যে অনেক দোকানপাট বসেছে। ভাই মেলাটা পুরোপুরি জমজমাট হবে কখন থেকে? বিকাল 4-5টা থেকে। কি তৈরি হচ্ছে এটা? চিকেন পকোড়া। আচ্ছা আচ্ছা, এই ঠাকুর সম্পর্কে ভাই কিছু জানো? আমি ঠিক জানি না। আচ্ছা আচ্ছা, এখানে চিকেন পকোড়া তৈরি করছে ভাই, বিরিয়ানি হবে চিকেনে। ও, এটা বিরিয়ানিও হবে? বাহ, মেলাটা ছোট মেলা, ছোট একটা দ্বীপের, কিন্তু আইটেম অনেক কিছু আছে এখানে। এই যে চিকেন সব সাজানো, এদিকে পেঁয়াজ কাটা হচ্ছে। ও জিলেপিও আছে, হ্যাঁ, মিষ্টির জিনিসও আছে কিন্তু এখানে।
এটা এখানে ডিম দিয়ে রান্না করা হচ্ছে ওই হয়তো ওই বিরিয়ানির জন্য। আর এটাও কি ওই বিরিয়ানির জন্য, বিরিয়ানির আইটেম তৈরি করা হচ্ছে? আচ্ছা, মানে মেলার মধ্যে বিরিয়ানিটা এখন একটা বিরাট ফেমাস হয়ে গেছে না, সব জায়গায় দেখছি বিরিয়ানি। আচ্ছা দাদা, এই বিন্দুবাসিনী ঠাকুর সম্পর্কে কিছু জানা আছে? এটা আমার কাছে একদম নতুন, তো সেই বিষয়টা জানার চেষ্টা করছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো দিয়ে কি তৈরি হবে? বিরিয়ানির জন্য? ও, এটা বিরিয়ানি, হ্যাঁ। তো আমি তো এসছি এখন তো পুরো দুপুর বেলায়, এখন তো মেলাতে জমজমাট নেই, এখন খেলা চলছে। কিন্তু মেলার প্রাঙ্গণে সুন্দর সুন্দর দোকান, খাবারের দোকান তো প্রচুর, বেশ সুন্দর সুন্দর। এখানে চা বিস্কুটের দোকান এই টাইপের। হয় তোমরা কি কমিটির সদস্য? না, আমি কাজ করতেছি, উনি কমিটির সদস্য। ও আচ্ছা, দাদা কমিটি। আমি ওই ঠাকুর সম্পর্কে একটু জিজ্ঞাসা করব, যে জানে, আমার সেরকম একজন মানুষ লাগবে। জানা পরিচয় আছে, খেলা হচ্ছে ওইখানে। ওখানে ওখানে তাই তো? ওনারা ওখানে আচ্ছা, তাহলে ওখান থেকেই দেখি শোনার চেষ্টা করি। খেলা হচ্ছে ওইখানে, চলে যাও, ওইখানে কমিটির সবাই আছে। আচ্ছা, এতে এ করছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো তাহলে কমিটির যারা সদস্যরা আছে তাদের কাছে দেখি, জানার চেষ্টা করি। হয় তোমাদের এই কমিটির তোমরা কি সদস্য? না না, ও, তো আবার খেলার প্রাঙ্গণে চলে এলাম। তো এবার সামনের দিকে যাচ্ছি, এখানে তো খুব জমজমাট সুন্দর খেলা হচ্ছে, প্রচুর দর্শক বসে রয়েছে, দেখো প্রচুর দর্শক। হ্যাঁ, দর্শক, খেলা হচ্ছে এখানে, ভালো জমজমাট খেলা। আর এখানে আছে কমিটি, আমি এখানে একটু কথা বলবো তাদের সাথে। তাহলে আমি এই কমিটির সদস্যদের এখানে পৌঁছে গেছি। বল এখানে চলে এসছে। ও না না, এটা না। তাহলে বলবে হচ্ছে দাদু, দাদু, হ্যাঁ স্যার। ও আচ্ছা, স্যার উনি এখানকার স্কুলের টিচার স্যার? ও আচ্ছা আচ্ছা, প্রাক্তন টিচার। আচ্ছা স্যার, আপনাকে নমস্কার। আমি স্যার বনগাঁ থেকে এসেছি, আমি ডকুমেন্টারি ভিডিও বানাই, প্রতিবেদন ভিডিও। তা আপনাদের এখানে এসে এই খেলা এবং এই মেলাটা, এটা আমার কাছে একদম অপ্রত্যাশিত ছিল, যে আমি এরকম কিছু পাবো আমি ভাবতেই পারিনি। আমি এসেছিলাম এখানকার মানুষ কেমন আছে, তাদের মানে সরকার কেমন সুবিধা দিচ্ছে, রাস্তাঘাট, জল, এগুলো দেখতে। তাই মেলাটা দেখে আমার দারুণ লাগলো। এবার মেলা সম্পর্কে যেটা জানলাম, এই বিন্দুবাসিনী ঠাকুর, এই ঠাকুরের ইতিহাসটা একটু বলুন, কিভাবে এই পুজোটা শুরু হয়েছে এবং পানের উপলক্ষে কিভাবে কি হচ্ছে? আচ্ছা, প্রথমে বলি যে সেই শ্রীকৃষ্ণের জন্ম বৃত্তান্তটা সেইখান থেকে একটু বলতে হবে, তবে গিয়ে আমরা এই বিন্দুবাসিনীর আসল ইতিহাসটা পাবো। আচ্ছা আচ্ছা, সেটা যে কংসের কারাগারে যখন বন্দী ছিল, একটু জোরে বললে ভালো হয়। কংসের কারাগারে যখন ওই বসুদেব বন্দী ছিল, তখন তাকে উদ্ধার করার জন্য, বসুদেব তো কৃষ্ণের বাবা, হ্যাঁ হ্যাঁ, তাকে উদ্ধার করার জন্য অনেক রকম ছলচাতুরি, কৌশল এগুলো অবলম্বন করা হয়েছিল। আচ্ছা তাতে যোগমায়া বলে যে দৈবকীর গর্ভে জন্মলাভ করলো, আসলে সে তো ছিল নন্দালয়, তাকে এখানে আনা হলো কংসের কারাগারে, আর কংসের কারাগার থেকে কৃষ্ণকে দিয়ে আসা হলো নন্দালয়। এই যে যোগমায়াকে যখন কংস বধ করতে গেল, তখন ওই যোগমায়া আকাশে উঠে যায়, উঠে গিয়ে বলে যায়, কংস তুমি কি আমাকে বধ করবে? তোমাকে যে বধিবে সে বাড়িছে নন্দালয়। আসলে এই যোগমায়া হচ্ছে ওই তখন ওইখান থেকে চলে গেল বিন্ধ্য পর্বতে, সেইখানে তিনি বিন্ধ্যবাসিনী রূপে পূজিতা, সেখানে শান্তশিষ্টা মূর্তি, তার তিনি অষ্টবাহু বিশিষ্ট, তার 8টা বাহু, আর 10 বাহু নেই, দুর্গার যে 10 বাহু ছিল, ও এখানে 8টা বাহু। হ্যাঁ, এখানে 8 বাহু, লক্ষ্য করে দেখবেন। আচ্ছা, এটা তো আচ্ছা, খেলা হয়নি। এই হলো বিন্ধ্যবাসিনী। তা বিন্ধ্যবাসিনীর আসল নামটার কারণ হচ্ছে তিনি বিন্ধ্য পর্বতে বাস করেন, এই জন্য তিনি বিন্ধ্যবাসিনী। আচ্ছা। তার মানে এই নয় যে এরা তিনি শুধু পাঞ্চাশীদেরই দেবী, তা না, ও আমরা সবাই তার পুজো করি, তাকে ভক্তি করি, তিনি সবাই আমাদের সবাইয়ের মা তিনি। কিন্তু এখানে এই পুজোটা চালু করেন, বিন্ধ্যবাসিনীর পূজার সৃষ্টি করেন এখানে তরণী সিং বলে একজন লোক, তিনি পাঞ্চাশী ছিলেন, তার মিঠাপুরের যে চাষ ছিল, আচ্ছা। তিনি এইটা শুরু করেন। এবং শুধু এখানকার গ্রামবাসী নয়, বাইরে এই পূজা সম্পর্কে যথেষ্ট নাম আছে, সুনাম আছে। আর এই পূজা নিয়ে মানুষ খুব আনন্দ উপভোগ করে, বড় বড় যাত্রাপাটি আসে, সাংস্কৃতিক অনুষ্ঠানও হয়, এই হচ্ছে এর ইতিহাসটা।
আর এখনো পঞ্চাশিরাই এই পুজোটাকে চালিয়ে রাখছে। সাহায্য সহযোগিতা সবার নেন, কিন্তু পুজোটা মেনলি হচ্ছে পঞ্চাশিরা চালিয়ে ব্যবস্থাপনায় 85 এবং পরিচালনায় 85 জন। বাহ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। খুব সুন্দরভাবে গুছিয়ে বললেন, মানে দর্শকরা খুব সুন্দরভাবে বুঝতে পারবে। একটা দারুণ সুন্দর জিনিস জানলাম এখানে এসে। 50 নিয়ে এরকম একটা ঠাকুরের পুজো হয় হ্যাঁ। এবং বিন্দুবাসী নিয়ে একটা ঠাকুর আছে, এটাও আমি জানতাম না। দেখে আমার তো প্রথমে মনে হয়েছিল দুর্গা ঠাকুর। অনেকের একটা ধারণা যে বোধহয় এটা 85দেরই দেবী, না, ইনি সবাই দেবী। এখানে পূজাটা সৃষ্টি করেছে 85রা। তার মধ্যে আবার আমি বলি, ওই তরণী সিং বলে ভদ্রলোক মারা গেছেন, তিনি এইটাই পূজাটাকে চালু করেছিলেন এখানে। আর অরবিন্দ যুব সংঘ, শ্রী অরবিন্দ যুব সংঘ বলে এখানে একটা ক্লাব আছে, তারা এই মেলাটা উপলক্ষে প্রতি বছর খেলার আয়োজন করে। এবছর শুধু ফুটবল খেলা হচ্ছে, আজকেই ফাইনাল হয়ে যাবে। ওয়েদার খারাপের জন্য সেদিন ফাইনাল করতে পারিনি আমরা, তা আজকে ফাইনাল হয়ে যাবে। এছাড়া এদের ক্রিকেট খেলা হতো, এবছর ক্রিকেট খেলাটা বন্ধ আছে, করা হয়নি। আচ্ছা আচ্ছা। আর এই খেলাগুলো তো আমাকে ডেকে আনে, সভাপতি হিসাবে আমি আসি, না না, খুব আমাকে সুন্দর ডেকে আনে। স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। খুব একটা সুন্দর ইতিহাস জানলাম আমি এই সম্পর্কে। এখানে এসে না আসলে তো এটা জানা হতো না। খুব সুন্দর দিনে এসেছি, আমিও ভাগ্যবান যে এটা আমি জানতে পেরেছি। আমারও এখানে ভালো এসে। লাগলো আপনাদের সঙ্গে কথা বলে। অল্প বয়সী ছেলে তুমি, এবং তুমিও খুব গুছিয়ে কথা বলছো, আমার এটাও খুব ভালো লাগছে। ধন্যবাদ স্যার আপনাকে। একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়েছে। একটা জিনিস যদি বাইরে একটু প্রচার হয়, এই মেলাটা সম্পর্কে আরো মানুষ উৎসাহিত হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদেরও একটা বেনিফিট হচ্ছে, শুধু প্রচুর। বেনিফিটটা আপনাদের না, আমাদেরও বেনিফিট, যে এখানকার অনেক মানুষ উৎসাহ, যে আমাদের এই মেলার খবরটা তো বাইরে প্রচার হয়েছে। হ্যাঁ, এটা ভালো আরো লাগবে। একটা বিশেষ ব্যাপার যে কলকাতা থেকে প্রচুর মানুষ সুন্দরবন ঘুরতে আসে। হ্যাঁ। তারা শুধু ওই নদী ঘুরেই চলে যায়। অনেক কিছু জানার কিছু আছে। আর হ্যাঁ, এই কে প্লটটাই লাস্ট, এরপরে আর কিছু নেই। এদিকটা লাভ। হ্যাঁ হ্যাঁ, মানে আমি ভিডিওটা ওইভাবে শুরু করেছিলাম ম্যাপ দেখে। সুন্দরবনের পূর্বের শেষ গ্রাম এবং শেষ প্লট পূর্ব সাইডেই পড়ে। ঠিকই বলেছি না? হ্যাঁ, এমন দেখতে গেলে ইন্ডিয়া দক্ষিণে কিন্তু আছে। ইন্ডিয়ারও, হ্যাঁ ইন্ডিয়ারও পুরো। লাস্ট দ্বীপ, ও ইন্ডিয়ারও লাস্ট দ্বীপ। এদিকে আছে সমুদ্র, তারপরে জঙ্গল, তারপরে বাংলাদেশ, একদম বাংলাদেশ। ও আচ্ছা, তাহলে ইন্ডিয়ার শেষ দিকে আমি চলে এসেছি। এটা তো আরো সুন্দর তথ্য। একটা নদী পেরোলেই বাংলাদেশ। একদম এই সামনে এই যে সব জাহাজগুলো যায়, এই হ্যাঁ দিয়ে ও একদম আচ্ছা, বাংলাদেশ। সামনে দিয়ে যায় না? যত জাহাজ এই পাশ থেকেই যায়। এই ও, আচ্ছা। হলদিয়া বন্দর, যে হ্যাঁ, হলদিয়া বন্দর থেকে। এই দিক দিয়ে সামনে হলদিয়া বন্দর। খিদিরপুর ডক সব যত জাহাজ এই পাশ থেকেই যায়। মানে ভারতের শেষ দ্বীপে আমি এসেছি, এরপরেই বাংলাদেশ। বাহ, আর বাঘ জঙ্গল আছে কাছেই একদম। বাঘটা কোথায় পাওয়া যায়? রয়্যাল বেঙ্গল এইদিকে গেলে নদী বাঘ আমাদের ও, এখানে আচ্ছা। মাঝে মাঝে পেরিয়ে আসে। এখানেও আসে? হ্যাঁ, পেরিয়ে আসে। ও আচ্ছা। আর কুমির মোটামুটি কোথায় দেখা যাবে? কুমির ভাগবতপুর, এখানে মানে ওটা তো আবার কুমির প্রকল্প। এই নদীতেও কুমির আছে। আমি ওইটাই দেখতে, ন্যাচারালি কোথায় পাওয়া যাবে। এখানে চট করে দেখতে পাবে, তোমাকে তো সবসময় থাকতে হবে, থেকে দেখতে হবে কখন আসবে না। ও আচ্ছা। এই যে গ্রামের মেলার আনন্দ, ফুটবল খেলার, এটা দেখে খুব সুন্দর লাগছে। ভারতের শেষ দিকে আমি চলে এসেছি, এর ওই পাশে একদম বাংলাদেশ। এখানে এসে তো দারুণ লাগছে। আসবেন না, মাঠের ভিতরে খেলোয়াড় ছাড়া কেউ থাকবেন না। আমার অনুরোধ করা হচ্ছে মাঠের ভিতরে কেউ থাকবেন না। আর স্যার, এখানে দাদারা আছে, কমিটির সদস্যরা আছে, তাদের সাথে কথা বলে আমার দারুণ সুন্দর লাগলো। খুব সুন্দর মানুষ এখানকার মানুষরা। এই ঠাকুরটার নাম কি আবার ভুলে গেছি? বিন্দুবাসনী। হ্যাঁ হ্যাঁ, তা আসছি। হ্যাঁ দাদা, তো স্যারের কাছ থেকে কিন্তু সেই আমরা গল্পটা শুনলাম, ওই যে বিন্দুবাসিনী ঠাকুর সম্পর্কে ওনার পুরো ইতিহাসটা শুনলাম, এবং কিভাবে ওই ঠাকুর পানের দেবী হিসাবে পূজিত হন সেটাও স্যার কিন্তু গুছিয়ে বললেন। তো একটা দারুণ কিন্তু ডকুমেন্টারি তৈরি হলো। তা এটা সবার কাছে শেয়ার করো। আবার সামনের দিকে যাচ্ছি, সামনের দিকে আমার নৌকা। তো ভাই তোমাদের টাটা। তো আমি এবার কে প্লট থেকে ফিরে যাচ্ছি, সামনে আমাদের এই নৌকা। এই পাশে দেখো পুরো ম্যানগ্রোভ ফরেস্ট। সুন্দর হয়েছে। উঠবো কোন সাইড দিয়ে? আমাকে ধরো। দাঁড়া দাঁড়া।
চলো উঠে পড়েছি। তোর কাজ মিটে গেছে? এই যে সেই আমার গাইড, সে আমাকে গাইড করছিল কে প্লটে। নিচে দেখো অনেক লোক, নৌকার নিচে প্রচুর মানুষ। আমি এখানেই বসি। এবার দেখো বাড়ির দিকে ফিরে যাচ্ছি। আসার সময় যেটা আমি বলছিলাম যে আসার সময় ছিল হচ্ছে জোয়ারের টাইম, নদীতে মানে প্রচুর জল ছিল। এখন দেখো পুরো ডাঙা দেখা যাচ্ছে। আর যে ম্যানগ্রোভ ফরেস্ট সেটা কিন্তু অনেকটা ভেতরে, পুরো ডাঙা দেখা যাচ্ছে। ওই ডাঙা কিন্তু মানে আসার সময় দেখা যাচ্ছিল না, তোমাদেরকে বলছিলাম। এই দিকটা দেখো ডাঙা বোঝা যাচ্ছে কিনা এই দিকটা। এই যে আর বন্ধুরা আমার একটা সবসময় প্রশ্ন ছিল, এই দ্বীপগুলোতে কারেন্টের ব্যবস্থা কী করে হয়? এই দ্বীপগুলোতে কারেন্ট কী করে এসছে? এই যে বড়গুলো পোস্টারগুলো দেখতে পাচ্ছ, বড় বড় ওই যে কি বলে এগুলো, বড় বড় পোল। এই কিন্তু পুরো এক একটা দ্বীপে, এই দ্বীপে একটা পোল আর ওই দ্বীপে একটা পোল। এই যে এখান থেকে দেখা যাচ্ছে কিনা কে জানে। এই যে দেখো, মানে মাঝখানে দূরত্বটা এত বেশি, পুরো মানে একটা নদী কিন্তু ক্রস হয়ে গেছে। এটা কিন্তু একটা দারুণ, পুরো একটা নদীর মানে চওড়া চৌড়িতে ক্রস হয়ে গেছে। এই একটা পোল, এই যে উপর দিয়ে তার দেখো, ওই যে দেখো আমাদের নৌকা এরকম সবাইকে বিভিন্ন ছোট ছোট ঘাট থেকে নিয়ে যাচ্ছে। এটা কিন্তু বামনের ঘাট, এটা বামনের ঘাট না? বামনের ঘাট থেকে দেখো এই যে এরকম নিয়ে সবাইকে একসাথে নিয়ে ওই পারে যাবে। ওই পারে হচ্ছে মৈপিট, আর এটা হচ্ছে কিন্তু মাঝি ভাইদের নৌকা। হাঁটায় কতটা জল নিচে নেমে এসছে, ডাঙাটা পুরো এখান থেকে দেখা যাচ্ছে কিন্তু পরিষ্কার। সেখান থেকে আমি যাত্রা শুরু করেছিলাম, আবার সেখানে চলে এলাম। দেখো কিভাবে নৌকাটাকে একদম করা হয়। দেখি দেখি চলো দাদা, তাহলে টাটা দাদা, আবার দেখা হচ্ছে। ভেঙে একটা ভেঙে দে। চেষ্টা করো চলি যাবে চাপো না। কি করবো বাঁকে বাঁকি হাতে আচ্ছা এগুলো এই সকালে যে ধান এসেছিল সেগুলো না? হ্যাঁ, সুন্দরবনে ধান খুব সুন্দর হয়। তো এইটা হচ্ছে আমাদের বাস, ওই যে সামনে বাস আমাদের। আর এখান থেকেই মৈপিট ফেরি সার্ভিস। আমি তো ফেরি করে আসলাম, এবার বাসে করে বাড়ি চলে যাবো। তো সামনে এরকম একটা ছোট দোকান আছে। দাদু কি রান্না হচ্ছে? রুটি বানানো হচ্ছে। দেখো এখানে দাদু রুটি বানাচ্ছে। এই যে বাহ, কি করবো, কি খাওয়া যায়, কি খাবি? এদিকে আয়। আমার সাথে সেই ছোট্ট আমার এটা রয়েছে, কি বলে গাইড, আমাকে একদম কে প্লটে নিয়ে গেছিল, কোথায় মেলা টেলা হচ্ছে। এদিকে এদিকে কি নিবি নিয়ে দেখ। লেস ফেস আছে, মুগ ডাল আছে। আচ্ছা বড় লেস আছে নাকি? 5 টাকা দুটো দাও তো। এই যে সবাই মনে হচ্ছে পিকনিকের উদ্দেশ্যে অথবা টুরিস্টরা এসছে কিন্তু। এই যে আমি এই নিচের থেকে দেখছি, এখানে আমি, আর এই যে হচ্ছে রাস্তা। চা হবে নাকি? দা তাহলে আমাদের লেস দাও তো দুটো। আর কি খাওয়া যায়? আর কি নেবা বলো, আর কি খাবা? কি লেস এত পাতলা? ওই মুগ ডালটা নেবি? হ্যাঁ একটা মুগ ডাল দাও তো।
দাও একটা মুগ ডাল না, তুমি একটা মুগ ডাল নাও, একটা লেস নাও, আমি একটা লেস পড়ে গেল। এই না কত দাম আমার? চলো এবার একটা লেস চাবাতে চাবাতে সামনের দিকে যাই। এই দেখো জায়গা দিয়ে উঠছি। সামনে এই যে পুরো এখান থেকে দেখো পুরো একদম ম্যানগ্রোভ এরিয়া।